ওই পঞ্চবার্ষিক পরিকল্পনায় ফিরে যাবে এবং দ্রুততম সময় আপনি জানেন যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাটি করা হলো। সেটি করার কথা ছিল 2002 থেকে আপনার 5 বছরের জন্য, সেটি আমরা এসে করলাম 9-10। তো সেই সময় আবার আপনার যেটা শোনেন, বাংলাদেশের প্রথম একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়। আমাদের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা অতীতে ছিল না, আমরা 5 বছরের বেশি আমাদের দৃষ্টিসীমা বাইরে যায়নি অতীতে। তো এই প্রথম আমরা 2021 সন পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই পরিকল্পনা কমিশন প্রণয়ন করেছে দ্রুততম সময়ে। তো এই পরিকল্পনা কমিশনে আমরা, এটা হলো পরিকল্পনার দিক, আর এই পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক বছর কিন্তু বাজেট হচ্ছে। বাজেটের দুইটা দিক থাকে বা অংশ থাকে আমাদের এখনকার বাজেটে, একটা হলো উন্নয়ন বাজেট আমরা বলি, আরেকটা বলে রাজস্ব বাজেট বা রেভিনিউ এক্সপেন্ডিচার যেটা থাকে। তো উন্নয়ন বাজেটের অংশটা বরাবর অতীতের মতো এটা পরিকল্পনা কমিশনই করে থাকে। পরিকল্পনা কমিশন নিজস্ব এটার বিভাজন আছে যে কতটা সেক্টর থাকবে, তেমনি রাজস্ব বাজেটও আবার নিজস্ব বিভাজন আছে কতটা সেক্টর থাকবে, সেটা ফিনান্স ডিভিশন করে থাকে। তো আপনি যে দৃশ্যমানতার কথা বললেন, এই পরিকল্পনা কমিশন শুধু পরিকল্পনা করে আর বাজেট করে না, বাজেটের যে উন্নয়ন বাজেট তার জন্য যে প্রকল্প অনুমোদন করা, প্রকল্প প্রণয়নের সহায়তা হয়, সেটি পরিকল্পনা কমিশন করে থাকে। আজকে যে আপনার সঙ্গে 1288টা প্রকল্প, তো এগুলো কিন্তু পরিকল্পনা কমিশনেই যাচাই বাছাই করে অনুমোদন করা হয়। গতকালকেও কথাটা আসছে, আপনিও কথাটা প্রচ্ছন্নভাবে হয়তো এটা বলতে চেয়েছেন যে পরিকল্পনা কমিশনের কাজটা কি, না থাকলে কি হয়। অনেকের একটা ভাবনা আছে পরিকল্পনার আমাদের প্রয়োজনটা কি, এমনি তো চলে সবই, আমরা যে বাজেট না দিই তো অসুবিধাটা কি? বাজেট না দিলেও কৃষক ফসল ফলাবে, তাঁতি তাঁত বুনবে, শিল্প কারখানা চলবে, বাজেট না দিলেও কিন্তু দেশ চলবে, প্রবৃদ্ধি কিন্তু হবে। তো কেন আমাদের বাজেট প্রয়োজন, কেন আমাদের পরিকল্পনা কমিশন প্রয়োজন? পরিকল্পনা কমিশন প্রয়োজন বাজেট যে উন্নয়ন অংশটুকু, এই পরিকল্পনা কমিশন গড়ে 30 থেকে 32% ব্যয় সাশ্রয় করে থাকে যাচাই বাছাই করে, এবং এটি কিন্তু কম নয়। তো পরিকল্পনা কমিশনে ওই কাজটি করে থাকে, সে তো জনসাধারণ আর এটা বলা হয় না যে আমরা 25% বা 32% সাশ্রয় করলাম। এই যে যাচাই বাছাই করে প্রকল্পগুলো, এখন আপনার আমি নিজেই যদি মানে পরীক্ষক হই, আমি আমার খাতা যদি আমি দেখি, আমি কিভাবে মূল্যায়ন করি? মন্ত্রণালয়গুলো যে নিজেই তার প্রকল্প করে, নিজেই তার হাতে টাকা থাকে, নিজেই যদি খরচ করে, সাধারণত এটা কোনো দেশে দেখা যায় না। এই জন্যই পরিকল্পনা সব দেশে আছে। তাহলে হয় কি, এই যে পরিকল্পনা কথা আমি বললাম 32% সাশ্রয় যদি আপনি করে থাকেন, গাড়ি ঘোড়া যদি কমিয়ে থাকেন, আচ্ছা মানে বিচার বিশ্লেষণ করে আপনি যদি দেখেন যে আমাদের 5 বছর লক্ষ্যের সঙ্গে আমাদের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার লক্ষ্যের সঙ্গে মিল আছে কিনা এই প্রকল্পগুলো, না এগুলো প্রকল্প যার যার প্রয়োজনে আসছে, এই বিচার বিশ্লেষণ কিন্তু স্বয়ংক্রিয়ভাবে একটা মন্ত্রণালয় যে বাস্তবায়ন করে, সাধারণত তার চেয়ে এটা যোগ্যতম ভাবে করবে একটি তৃতীয় পক্ষ, এবং সেটা হলো পরিকল্পনা। একটা ইন্টারভেন করি যে এই তারপরে কোয়ালিটি অফ প্রজেক্ট, কস্ট অফ প্রজেক্ট, এই দুটো তো পরিকল্পনা কমিশনই করে থাকে। তো এগুলো করতে গিয়ে আমি বলি একটা সম্পদের সাশ্রয়, একটি যথাযথ প্রকল্প করা, প্রণয়নের সঙ্গে জাতীয় লক্ষ্যের সঙ্গে একটা সামঞ্জস্য আনা, এই কাজ। তবে হ্যাঁ, পরিকল্পনা কমিশন 72 সনে যেভাবে হয়েছিল, 28শে জানুয়ারি প্রথম পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠিত হয় এবং তার চেয়ারম্যান ছিলেন তৎকালীন আমাদের প্রেসিডেন্ট হয়ে আসেন বঙ্গবন্ধু। তখন উনি একটা প্রক্লেমেশনের মাধ্যমে এটি 28 জানুয়ারি প্রতিষ্ঠা করেন। তার ডেপুটি চেয়ারম্যান এবং সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসাবে প্রফেসর নজরুল ইসলাম সাহেব আসলেন ডেপুটি চেয়ারম্যান, এবং সেই সঙ্গে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসাবে আসলেন প্রথম সদস্য হিসাবে, আর সঙ্গে আনিসুর রহমান থাকলেন এবং অন্যান্যরাও ছিলেন, তারা আপনারা জানেন। তো সেই সময় তাদের স্ট্যাটাস আপনি শুনছেন ডেপুটি, আমি বলি কি প্রতিমন্ত্রীর পদমর্যাদা। তো প্রতিমন্ত্রী পদমর্যাদায় বঙ্গবন্ধু দেশের সেরা অর্থনীতি, যারা স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছেন, এই দেশের দ্বিজাতির তত্ত্ব, না সরি এটা আমি কি বলে এটাকে দুই অর্থনীতির তত্ত্ব যারা প্রণয়ন করেছেন, তাদেরকে বঙ্গবন্ধু এনে সসম্মানে সবাইকে বসালেন এবং যথেষ্ট গুরুত্ব দায়িত্ব দিয়েছেন যে দেশের পরিকল্পনার দায়িত্ব আপনারা নিন। তো সেই পরিকল্পনা কোনো অবশ্যই এটা বলতে আমার দ্বিধা নেই, এখন আর নেই। সেটা পরবর্তীকালে যেভাবেই হোক, সামরিক বেসামরিক বা সামরিক আমলাতন্ত্রের কারণে অনেক চেঞ্জ হয়ে এখন একজন মেম্বার, আমিও একজন সদস্য জিডি, আমি কিন্তু একজন সচিব মর্যাদার, সেই প্রতিমন্ত্রী মর্যাদার নেই। কাজেই আপনি তাতে কি আদায় চাচ্ছেন
সেভাবেই তো আমার তার মানে কাজটাও আমি সেভাবেই ধন্যবাদ পাবো। আপনাকে ডক্টর হাসান মনসুর। এখন কতগুলি বেসিক জায়গায় ধরেন কালকের আলোচনায় শুধু না, ধরেন এমনি সাধারণভাবেও এটা আলোচিত হয় বিভিন্ন সময়, যে প্ল্যানিং কমিশন প্ল্যান করে, যেটা ডক্টর শামসুল আলম বললেন, এবং এটা সে অনুযায়ী বাজেট হয়, কোয়ালিটি অফ প্রজেক্টস বা কস্ট অফ প্রজেক্ট ইত্যাদি সব মিলে। এখন আমাদের দেশে যে প্রজেক্টগুলি হয় বা যে প্ল্যানিংটা হয়, দেখা যায় অনেক ক্ষেত্রে এটা পরবর্তীকালে গিয়ে টাইম যেটা ধরেন, কস্ট যেটা ধরেন, কোয়ালিটি যেটা ধরেন, এই জায়গাটা থাকে না আর কি। আপনি খুব সিম্পল একটা বলি, যেটা চোখের সামনে আমাদের সকলের আছে আর কি। এই যে 4 লেন ঢাকা চট্টগ্রাম, জাস্ট ইমাজিন, মানে এটা রাবারের মতো টাইমটা বাড়ছে এবং রাবারের মতো কস্টও বাড়ছে, তাই না? এখন এই যে জায়গাটা, এই জায়গাটা কেন হচ্ছে? আমি একটু পিছন দিকে তাকিয়ে মানে মুনার সাথে রেখে বলি যে পরিকল্পনা কমিশনের দুটো কিন্তু ইম্পর্টেন্ট দায়িত্ব আছে। একটা হচ্ছে পরিকল্পনা সামগ্রিক অর্থনৈতিক কনটেক্সটে, যেটা প্রধান দায়িত্ব হচ্ছে জেনারেল ইকোনমিক ডিভিশন, যেখানে ধরা হয় যে আমরা কি চাই জাতি হিসাবে, লক্ষ্য, হ্যাঁ 5 বছরের মধ্যে আমরা কোথায় যেতে চাই, রাজনৈতিক দর্শনটা কি, এটা কি বাজার ব্যবস্থার মাধ্যমে হবে না এই ব্যবস্থার মাধ্যমে হবে, সেগুলো অ্যাচিভ করতে গেলে আমাদের সামাজিক খাতে কোথায় কি ধরনের ব্যয় নির্ধারণ করতে হবে। দিস আর ইন্ডিকেটিভ, কিন্তু দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমাদের শিক্ষা খাতে হয়তো জোর দিতে হবে, আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে যদি দারিদ্র বিমোচন করতে হয় কতখানি ব্যয় করতে পারি, হ্যাঁ, তারপরে আমাদের রেভিনিউ জেনারেশনটা কতখানি হতে হবে, এটাকে যদি আমরা মেটাতে হয়, আমাদের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য রাখতে হবে, সেগুলোকে ছাড়া চলবে না। তাহলে বাজেটকে কিভাবে একটা বাজেটের বৃদ্ধিও হবে কলেবর, কিন্তু ব্যালেন্সটাও থাকবে। এই যে ওভারঅল একটা কনটেক্সট, এটা কিন্তু শুধুমাত্র প্রকল্প নয়, এটা একটা বড় একটা দায়িত্ব, যেটা জাতির যে ড্রাইভার সিটে বসে জাতির অর্থনৈতিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনা প্রদান করা। এবং সেই জন্যই এখানে মধ্যমেয়াদী পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং সত্যি কথা বলতে আমি বলবো যে গত এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে অন্তর্বর্তীকালীন পর্যালোচনা হয়েছে, এবং সেটার মাধ্যমে যে জিনিসগুলো অর্জন হয় নাই, যেগুলো হয়েছে সেগুলোর মূল্যায়ন করা হয়েছে, এবং সরকারকে জানানো হয়েছে, জনগণকে জানানো হয়েছে, পার্লামেন্টকে এটা পেশ করা হয়েছে। তো এই যে জিনিসগুলো, এটা কিন্তু প্রয়োজন আছে, এবং আমাদের পত্র পত্রিকা, আপনাদের টেলিভিশন সংস্থা এগুলোকে নিয়ে বিশ্লেষণ করেছেন। এটাতে এক ধরনের জাতিগত আমি বলবো কর্মতৎপরতা আমরা দেখেছি, এটা ভালো দিক। তো তারপরে আমি এখন বলবো যে আপনার যে প্রশ্নের বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি একটু আবার রিপিট করবেন। হ্যাঁ, আমি বলছি যে আমাদের এই কাজগুলো হয়, কিন্তু এই রাবারের মতো বড় বড় পরিকল্পনাগুলো কারেক্ট হয়, সেটা সন্দেহ নেই। এখানে পরবর্তীকালে দেখা যায় যে এটার সময় বেড়ে যাচ্ছে, ব্যয়ও বেড়ে যাচ্ছে। এখানে 2-3টা জিনিস আমাদের করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা কিন্তু আছে, এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা হচ্ছে যে আমরা প্রকল্প বাস্তবায়নে আমরা কিন্তু কোনো সময় খুব দক্ষতা দেখাতে পারি নাই, আর বড় প্রকল্পের বেলা সেটা আরো প্রযোজ্য, যে কারণে আমরা অনেক ক্ষেত্রে বিদেশি সাহায্য নিয়ে থাকি। কারিগরি সাহায্য আমি বলছি, অর্থনৈতিক ছাড়াও কারিগরি সাহায্য আমাদের প্রয়োজন হয়, কারণ ওই সব একটা কমপ্লেক্স টাস্ক। এবং তার মধ্যে এখন আরো সংযুক্ত হয়েছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে জমি অধিগ্রহণ। এটা একটা বড় একটা লেংদি প্রসেস হয়ে গেছে, কারণ আইনগত ব্যবস্থার মাধ্যমে সরকারকে এইসব ভূমি অধিগ্রহণ করতে হয়। এখনো ঢাকা চিটাগং রোডের কিছু কিছু জমি ডিসপিউটেড হয়ে গেছে, যেখানে 4 লেন যাবে, সে যাবে কোথা দিয়ে, যদি সেখানে একটা মসজিদ থাকে, সেখানে একটা কবরস্থান থাকে। এই জিনিসগুলো তো তাই হয়েছে বাস্তবে। এই জিনিসগুলোকে সরকারকে সলভ করে দিতে হবে। প্রজেক্ট ডাইরেক্টর যতই এফিশিয়েন্ট হোক, তার পক্ষে এটা না, এটা সম্ভব করা, ট্যাকেল করা সম্ভব না। কিন্তু আমি মনে করি যে এখানে দুটো জিনিস প্রয়োজন। একটা হচ্ছে বড় প্রকল্পের ক্ষেত্রে বিশেষ করে উচ্চ পর্যায়ে, রাজনৈতিক উচ্চ পর্যায়ে তাৎক্ষণিক হস্তক্ষেপ প্রয়োজন, তা না হলে এই প্রকল্পগুলোকে আগিয়ে নেওয়া সম্ভব নয়, কারণ এটা বড় ধরনের বাধা। আর 2 নম্বর যেটা হচ্ছে যে আমাদের যে ক্যাপাসিটি, ইনহেরেন্ট ক্যাপাসিটি, সেটাকে স্ট্রেংথেন করার জন্য যা করা, ইনসেন্টিভ, ইন্টারনাল ইনসেন্টিভ স্ট্রাকচার, যে প্রকল্প কর্মকর্তাকে ক্ষমতায়ন করা এবং তাকে দায়বদ্ধ করা, যে তুমি যদি ফেলিওর হও তোমাকে আমরা ডিমোট করে দেবো, প্রমোশন তো দিবই, আর যদি ভালো করো তোমাকে আমরা আরো উচ্চ পদে নিয়ে যাব। এই ইনসেন্টিভ স্ট্রাকচারটা তাদেরকে করে দিতে হবে, তাহলে কিন্তু আমরা কিছুটা
আমরা এই কাজে অগ্রগতি দেখতে পাবো? ধন্যবাদ আপনাকে। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবার ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকবেন।